পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু বল্লভাচার্যকে আমার প্রণাম। আয়ুষ্মান ভব। কি হয়েছে মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ, এক ভয়ঙ্কর রাক্ষস বিকট দন্তের অত্যাচারে আমাদের প্রতাপনগরীর সুখ শান্তি আজ প্রায় শেষ হতে চলেছে। কেন, কি করেছে বিকট দন্ত? তাহলে শুনুন। পালাও পালাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, বাঁচাও বাঁচাও, রাক্ষস বিকট দন্ত এসেছে, পালাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। চলো, আজ আমি আমার ক্ষুধা তোমাদেরকে দিয়েই নিবারণ করব। আজ আবার আমাদের গ্রামের দুটো লোককে ধরে নিয়ে গেছে ওই বিকট রাক্ষস। চলো চলো, আমরা গিয়ে মহারাজ প্রতাপ সিংকে এই খবরটা দিয়ে আসি। মহারাজ, এই রাক্ষস বিকট দন্তের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই চলেছে। আপনি ওই অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। না, আর নয়, আজ আমি নিজেই যাব ওই ত্রিচোর পর্বতে ওই বিকট দন্তকে নিজের হাতে শেষ করতে। বিকট দন্ত, সাহস থাকলে গুহা থেকে বেরো। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা রয়েছে। বেরিয়ে আয়, শেষবারের জন্য বলছি, বেরিয়ে আয়। রাক্ষস বিকট দন্ত কাউকে ভয় পায় না। ভালোই হয়েছে যে তুই নিজেই আজ চলে এসেছিস, কারণ আজকের পর থেকে আমি এই প্রতাপনগরীর রাজা হব, আর তারপরে নিজের ইচ্ছে মতো প্রজাদেরকে ধরে ধরে আমার প্রজাদের ওপর অত্যাচার করার জন্যে তোর হাতটাই যে আর থাকবে না রাক্ষস। আমার এই অগ্নিবাণের তাপে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। তোর ওই তুচ্ছ বানে আমার কিচ্ছু হবে না প্রতাপ সিং। এবার দেখ আমি কি করি। আমায় মারতে এসেছিলিস তাই না? কি হলো, এবার নিজেই পিছপা হয়ে পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় গেল তোর বীরত্ব? আমি বিকট দন্তকে মারতে পারিনি বল্লভাচার্য, আমি মারতে পারিনি, পরাজিত হয়েছি। হতাশ হবেন না মহারাজ, হতাশ হবেন না। আমি ওই বিকট দন্তের অত্যাচার থেকে আপনার এই প্রতাপনগরীকে আমি রক্ষা করব। আমি জানি এই কাজ একমাত্র আপনিই করতে পারেন, কারণ রাজপুরোহিত ত্রিলোক শাস্ত্রী আমায় এই কথা বলেছেন। চিত্রকূট পাহাড়ের পেছনে সুরক্ষা মহল আছে, সেখানেই রয়েছে রাক্ষস বিকট দন্তকে মারবার এক মহাগদা। সেই গদাকে দুটি মহারাক্ষস সর্বদা পাহারা দিচ্ছে। প্রথমে ওই দুজনকে মারতে হবে, তারপরেই আনতে হবে সেই গদা। আর এই কাজ শুধু সেই করতে পারে যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর।
এই জন্যই আমি আপনার কাছে এসেছি, কারণ আপনার মতো শ্রেষ্ঠ বীর এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি একটুও বিচলিত হবেন না। আমি ওই দুটি ভয়ঙ্কর রাক্ষসকে বধ করে ওই বিশাল মহাগদাকে নিয়ে আসব। যদি তোমরা দুজন আমার হাত থেকে বাঁচতে চাও তো সরে যাও। ওই মহাগদা আমাকে নিয়ে যেতে দাও। আমরা বেঁচে থাকতে এই গদাটাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না, কেউ না। আর যদি বেঁচেই না থাকো তবে তোমাদের অস্ত্র ধ্বংস হয়ে গেছে, এবারে তোমাদের পালা। এবার আমার হাতে বিকট দন্তের মৃত্যু সুনিশ্চিত। এবার এই গদার প্রহারে আপনাকে বিকট দন্তকে হত্যা করতে হবে। বল্লভাচার্য, মনে রাখবেন, এই গদার নিশানা যদি একবার ভুল হয় তবে বিকট দন্তকে আর কিন্তু মারা যাবে না। আর বিকট দন্ত এইভাবে বেঁচে থাকলে আমার রাজ্য আর রাজ্যবাসীরা যে শেষ হয়ে যাবে বল্লভাচার্য। বিকট দন্তের বধ আমি করব মহারাজ। তিলক শাস্ত্রী মহাশয়, আপনি আমায় আশীর্বাদ করুন। বিজয়ী ভব। বিকট দন্ত, আমি আসছি। কে তুই মূর্খ? তুই জানিস না আমার এখানে আসা আর মৃত্যুকে আহ্বান জানানো একই বিষয়? আমার নয়, আজ মৃত্যু তোমার হবে বিকট দন্ত। এই দেখো, তোমায় মারবার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, একে এই গদা তুই কোথায় পেলি? এটা তো আমার রাক্ষস মহলে রাক্ষসরা পাহারার মধ্যে রেখেছিল। ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওই দুটো রাক্ষসকে মেরে আমি এই গদা নিয়ে এসেছি। এবার এই গদা দিয়ে আমি তোমাকে মারবো। হ্যাঁ, আমায় মারার আগে আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। তোমার কোনো শক্তি কাজ করবে না বিকট দন্ত, কারণ অন্যায়ের অন্ত তো হবেই। দেখেছো বরুণ জেঠু, হঠাৎ কেমন ঝড় শুরু হয়ে গেল। এখন আর কথা বলবার সময় নেই আকাশ, তাড়াতাড়ি ক্লাবে চল।
কি ব্যাপার বলতো আকাশ, এখনো তো লালটু আর পল্টু এলোই না। ওরা আবার ঝড় বৃষ্টিতে বাইরে কোথাও আটকে পড়লো না তো? আমারও তাই মনে হচ্ছে গো জেঠু। বরুণ জেঠু, ওই তো লালটু আর পল্টু দৌড়ে দৌড়ে ক্লাবে আসছে। তাই? ওই দেখ পল্টু, বরুণ জেঠু আর আকাশ আমাদের জন্যই মনে হয় জানলার সামনে দাঁড়িয়ে আছে। লালটু, পল্টু, আয় আয় তাড়াতাড়ি আয়। আসছি রে আকাশ, আসছি। কি রে লালটু পল্টু, তোদের আজ আসতে এত দেরি হলো? আর বলো না বরুণ জেঠু, আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে আমাদের দুজনের সাথে। কি ঘটেছে? আরে আর বলিস না আকাশ, আজ লাইব্রেরি গিয়েছিলাম ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য। তারপর কিরে পল্টু, ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলি? আমাকে বলছিস? আগে বল তুই কি খুঁজে পেয়েছিস? না রে, ঠিক পাচ্ছি না। মনে হচ্ছে আরো কয়েকটা বই একটু নেড়ে চেড়ে দেখতে হবে। তুই দেখ তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে রে। তোকে হাই তুলতে দেখে তো আমারও ঘুম পেয়ে গেল রে। কিন্তু ঘুম পেলে তো হবে না, আমাদের আজ যে করেই হোক ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতেই হবে। তারপর আর কি, কখন যে পড়তে পড়তে দুজনে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি লাইব্রেরির দরজা বন্ধ। আর তারপর দরজা খোলো। আমরা লাইব্রেরিতে আটকে আছি, কেউ আছো? দরজা খোলো। হেড স্যার, আমরা লাইব্রেরিতে। না রে পল্টু, স্যারেরা মনে হয় সবাই বাড়ি চলে গেছেন। রামুদা, ও রামুদা, লাইব্রেরির দরজাটা খোলো। রামুদা। এ কি, তোমরা এখনো দুজন বাড়ি যাওনি? পড়তে পড়তে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিলাম গো রামুদা। ঠিক আছে, এবার বাড়ি যাও। দেখো বাড়ি গিয়ে বাড়ির সবাই তোমাদের জন্য চিন্তা করছে। আচ্ছা, পড়তে পড়তে কেউ এভাবে ঘুমিয়ে পড়ে বলো? যাও যাও, বাড়ি যাও। তোরা দুজন শুধু ঘুমিয়েই পড়েছিলিস, আর কিছু হয়নি তো? আর কিছু মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? না, আসলে তোদের এই লাইব্রেরিতে আটকে পড়ার কথাটা শুনে আমার একটা ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে লালটু পল্টু। কি ঘটনা বরুণ জেঠু, বলো না আমাদের। হ্যাঁ, বলো না বরুণ জেঠু, বলো না। তাহলে শোন, এই পোস্টমাস্টারের চাকরি পাওয়ার আগে আমি নসিবপুর বলে একটা স্কুলে পড়াতাম। বাবা, তুমি পোস্টমাস্টার হওয়ার আগে স্কুল মাস্টার ছিলে? আমি কিন্তু তোদের কোনো মজার কথা বলছি না আকাশ। আকাশ, তুই চুপ কর না, বরুণ জেঠুকে গল্পটা বলতে দে। তুমি বলো বরুণ জেঠু, আমরা মন দিয়ে তোমার গল্প শুনবো। মনে রাখিস, এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। ঠিক আছে, তুমি বলো না। আমি নসিবপুর স্কুলে পড়ানো শুরু করার সময় থেকেই বেশ কিছু অদ্ভুত ঘটনার কথা শুনতাম। অদ্ভুত ঘটনা? যেমন? মাঝে মধ্যে ওই শিক্ষকেরাই বলতেন। জানেন বরুণ বাবু, আজ ক্লাস নেওয়ার সময় কি হয়েছে? কি হয়েছে? আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা করারই বিষয় মশাই, চিন্তা করারই বিষয়। বোর্ডে ছেলেদের অঙ্ক বোঝাচ্ছি, আর হঠাৎ দেখি আমার বোর্ডে লেখা অঙ্কগুলো কে যেন মুছে দিচ্ছে। শুধু কি তাই মশাই, অঙ্ক করানোর সময় বারবার মনে হচ্ছিল কে যেন আমার হাতটা চেপে ধরছে। ভাবুন একবার, আমি তো তারপরে আর ভয়ে ক্লাসই নিতে পারলাম না মশাই। এ আপনার কোনো মনের ভুল নয় তো? মনের ভুল বলছেন তো? তাহলে এই দেখুন, এই দেখুন। এ কি, এ তো আপনার হাতে আঙুলের ছাপ বসে গেছে দেখছি। হ্যাঁ মশাই, হ্যাঁ, আঙ্গুলের ছাপ। না, এই আঙ্গুলের ছাপটা দেখলেই আমার শরীরটা কেমন যেন করছে জানেন। আমি আর কথা বলতে পারছি না, আমার গলা কেমন ধরে আসছে। বরুণ বাবু, বরুণ বাবু, বরুণ বাবু। কি বলছো বরুণ জেঠু? এই যে অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, আরো আছে। যেমন? তোরা বললে বিশ্বাস করবি না, আমি নিজের চোখে দেখেছি রাতের বেলা নসিবপুরের স্কুলের ফাঁকা ক্লাসরুমে মাঝে মাঝেই আগুন জ্বলে উঠতে। ক্লাসরুমে আগুন? কিন্তু কে লাগালো আগুন বরুণ জেঠু? জানি না, বলতে পারবো না। অনেক তদন্ত করেও সেই আগুন কেন লাগতো তার কারণ কেউ জানতে পারেনি, কেউ না। তা এইভাবে আস্তে আস্তে নসিবপুর স্কুলের পরিবেশ কেমন যেন গা ছমছমে ভৌতিক হয়ে উঠতে থাকলো। স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমতে থাকলো। আর তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যা এর আগে কোনো স্কুলে ঘটেছে বলে আমার জানা নেই। এমন কি ঘটনা ঘটেছিল নসিবপুর স্কুলে যে তুমি এমন কথা বলছো? তাহলে চুপ করে মন দিয়ে শোন। স্কুলের অ্যানুয়াল পরীক্ষার ঠিক কয়েকদিন আগেকার ঘটনা।
ছাত্ররা সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছিল। যেমন ওই আজ করছিল লালটু আর পল্টু। অন্য ছাত্ররা পড়া শেষ করে চলে গেলেও ক্লাস 9-এর স্টুডেন্ট বিক্রম আর সুজয় তখনও পড়ছিল ওই লাইব্রেরিতে বসে। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তারপর হঠাৎ এই বিক্রম, এই এই লাইব্রেরির আলোগুলো কাঁপছে কেন রে? জানি না, আমার এখন পড়তে দে তো, জ্বালাতন করিস না। এই আমার কিন্তু ভীষণ ভয় করছে রে। এই জানিসই তো আমাদের স্কুলে মাঝে মাঝে কি সব অদ্ভুত কাণ্ড ঘটে। ওরে ওরে, এটাও তেমন কিছু নয় তো রে। এই বিক্রম, এই বল আমাকে কি হয়েছে বল। ওরে বাবা, না না, আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না। আর তোর যদি এতই ভয় করে তাহলে বাড়ি চলে যা। একা? আমি একা একা বাড়ি যাব? এই তুই যাবি না আমার সাথে? এই এই চল না, চল না। বললাম তো, এই পড়া শেষ না করে আমি যেতে পারবো না। সত্যি তুই যাবি না? আরে বললাম তো না, যেতে হয় তুই একা যা। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এই বিক্রম, ওই দেখ, ওই দেখ, দরজাটা কেমন দুম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ বিক্রম। আরে বাবা, এতে এত ভয় পাওয়ার কি আছে? হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে। এই যা জানলা দিয়ে দেখ, দেখ বাইরে কোনো হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। দাঁড়া দেখছি। দেখলি দেখলি বিক্রম, দেখলি? এমনি এমনি হচ্ছে না। ভূত আছে রে ঘরে, এই ঘরে ভূত আছে। এই চল তাড়াতাড়ি দরজা খুলে পালাই। এই চল রে বিক্রম। আরে না, দরজা তো কিছুতেই খুলতে পারছি না রে সুজয়। আয় তো, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে দেখি। হেড স্যার, হেড স্যার, আমরা লাইব্রেরিতে আটকে আছি হেড স্যার। এই দরজা খুলুন, দরজা খুলুন হেডমাস্টার মশাই। না রে বিক্রম, কেউ আমাদের চিৎকার শুনতে পাচ্ছে না রে, কেউ না। এবার আমাদের কি হবে রে সুজয়? এই বিক্রম, এই বিক্রম, ওই দেখ, ওই দেখ, একটা কাটা হাত আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, এসো না, এসো না, এসো না, এদিকে এসো না, প্লিজ এসো না। এদিকে সুজয় আর বিক্রমের বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে। অত রাতেও ওরা দুজন বাড়ি না ফেরায় পুলিশে খবর দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তারপর পুলিশ তদন্তে নেমে সবার আগে ওই নসিবপুর স্কুলে আসে, কারণ বিক্রম আর সুজয় দুজনের বাবাই পুলিশকে বলেছিল, ইন্সপেক্টর বাবু, আমি বিক্রমের বাবা আর উনি সুজয়ের। অন্যদিনের মতো আমাদের দুজনের ছেলে আজও একই সঙ্গে স্কুলে গিয়েছিল, কিন্তু এখনো সুজয় আর বিক্রম বাড়ি ফেরেনি। আমরা স্কুলে ফোন করেছিলাম, কিন্তু কেউই আমাদের ফোন ধরেনি। তারপর স্কুলে গিয়েও দেখি বাইরে থেকে স্কুলের গেট বন্ধ, কেউই নেই। তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম ইন্সপেক্টর বাবু, আপনি দয়া করে আমাদের সুজয় আর বিক্রমকে খুঁজে দিন। ওদের দুজনের সব বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আর ওদের এক বন্ধুর মুখেই তো শুনলাম স্কুল ছুটির পর বিক্রম আর সুজয় লাইব্রেরিতে গিয়েছিল পড়ার জন্য। ও আই সি, তাহলে তো সবার আগে আমাদের একবার স্কুলের লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। তারপর কি হলো বলুন জেঠু? পুলিশ গিয়ে ওই লাইব্রেরির দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বিক্রম আর সুজয়কে উদ্ধার করে। এরপরে বিক্রম আর সুজয় পুলিশকে ওদের সেদিনকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। আর তারপর তোমরাও সব জানতে পারো, তাই তো? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু অনেক তদন্তের পরেও লাইব্রেরিতে ওই কাটা হাতের রহস্য কেউ সমাধান করতে পারেনি। সেই রহস্য আজও রহস্যই থেকে গেছে। আর ওই ঘটনার পর নসিবপুর স্কুলে আর কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের পড়তে পাঠায় না, তাই স্কুলটাও বন্ধ হয়ে যায়। আর আমাকেও ওই স্কুল মাস্টারের চাকরি ছেড়ে এই পোস্ট মাস্টারের চাকরি শুরু করতে হয়। পড়তে পড়তে কখন যে 8টা বেজে গেছে বুঝতেই পারিনি।
আরে আবার সেই লোকটা, একে তো আমার বাবার মতো দেখতে, কিন্তু আমার বাবা তো মারা গেছেন। এই লোকটা আবার কে? ভূত? পল্টু, তোর কি আবার জ্বর হয়েছে? হ্যাঁ নায়েব আঙ্কেল, ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই ওকে দেখে গেছেন। উনি বললেন ভয় পাওয়ার কারণেই জ্বর এসেছে। আসলে পল্টু আমাদের বাবার মতো দেখতে একজনকে দেখেছে। চুপ করো, এই সমস্ত ভুলভাল কথা পল্টুকে বলতে বারণ করবে, আর তাড়াতাড়ি ওকে ঠিক করো। আমি আর কটা দিক দেখবো? একদিকে এই বাড়ি, অন্যদিকে এই সম্পত্তির দায়িত্ব। জমিদার বাবু তো মারা গিয়েই মুক্তি পেয়েছেন, আর আমি ফেসে গেছি এখানে। পল্টুকে তাড়াতাড়ি সুস্থ করতেই হবে আমায়। দিনের পর দিন ওর এই ভয় বেড়েই চলেছে। ডাক্তারবাবুও কিচ্ছু করতে পারছেন না। তাহলে পল্টুকে সত্যি সত্যি বাবাকে দেখেছে, না অন্য কাউকে? এই ব্যাপারে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবুর সাহায্য নিতেই হবে। আপনি তো সবই শুনলেন, এবার এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু, কারণ এই রহস্যের সমাধানের উপরে দাঁড়িয়ে আছে আমার ভাই পল্টুর ভবিষ্যৎ। পল্টুর ভবিষ্যৎ মানে কি বলছো? মানে পল্টু তো কোনো সাধারণ ছেলে নয়। পল্টু তো আমাদের এই রায়পুরের বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী। আচ্ছা, তো এখন বর্তমানে এই বিশাল জমিদারির দেখাশোনা কে করছে? আমাদের নায়েব গোপাল মুন্সি। তবে পল্টুর যখন 18 বছর বয়স হবে তখনই ওই জমিদারি ও পাবে, কিন্তু তার জন্য পল্টুকে সুস্থ আর স্বাভাবিক থাকতে হবে। আমার বাবা উইলে এটাই লিখে গেছেন, না হলে আমাদের জমিদারির সমস্ত সম্পত্তি ওই মন্দির কমিটির হাতে চলে যাবে। এখন পল্টুর বয়স কত হলো? এই ডিসেম্বরে পল্টু 15 বছরে পড়বে। অর্থাৎ 18 বছর হতে এখনো 3 বছর বাকি আছে। এখন তো নায়েব বাবুর বয়স হয়েছে, এই জন্য উনি চিন্তিত হয়ে পড়েছেন। আপনি দয়া করে এই কেসটা নিয়ে নিন। যখন একটি ছোট বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, সেক্ষেত্রে আমি না কি করে বলতে পারি। ঠিক আছে, এই কেসটা আমি বরং নিলাম। তাহলে আপনি আমাদের রায়পুরে কবে আসবেন? কালকেই। আপনাকে দেখে আমি ভরসা পাচ্ছি। আপনি জানেন, কাল রাতে পল্টু আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তিকে আবার দেখেছে সত্যপ্রকাশ বাবু। হোয়াট? কোথায় দেখেছে? ওর ঘরের পেছনে যে জঙ্গল আছে সেখানে। আমি এখন পল্টুর ঘরটা গিয়ে একটু দেখব। এই জানলা থেকে পল্টু ওই ব্যক্তিকে দেখতে পায়। আচ্ছা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা সোজা রায়পুর বাজারের দিকে চলে গেছে। এই রাস্তায় সচরাচর কেউ যায় না। এখানে এটা কার ছবি? উনি আমাদের বাবা, নরনারায়ণ রায়। আই সে। এবারে আপনি একটু বিশ্রাম নিন সত্যপ্রকাশ বাবু। আমি আমাদের গেস্ট রুমে আপনার থাকার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আপনি তো সত্যপ্রকাশ বাবু, কিন্তু আপনি এখানে কি ব্যাপার? আমি সত্যপ্রকাশ বাবুকে ডেকে এনেছি গোপাল আঙ্কেল, আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তির রহস্যের সমাধানের জন্যে। এতে সমাধান করার মতো কিছুই নেই রিমিমা। এটা পল্টুর ভুল ধারণা, আর আমার দুর্ভাগ্য। পল্টু যদি এইভাবে ভয় পেতে পেতে পাগল হয়ে যায়, তাহলে আমাকে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে।
অপরাধী হওয়ার কথাটা উঠছে কেন? আপনি কি পল্টুকে ভালোবাসেন না? কি যে বলেন আপনি! জমিদার বাবুর চলে যাওয়ার পর ওদেরকে ছোট থেকে বড় তো আমিই করলাম, কিন্তু ব্যাপারটা অন্য। এই বিশাল সম্পত্তি আমার পছন্দ নয়। দেখুন না, কথায় কথায় আমি আসল কথা বলতেই ভুলে গেছি। পল্টু আমাকে আপেল আনতে বলেছিল, ওর আপেল খুব পছন্দ। যাই, বাজার থেকে গিয়ে আপেল নিয়ে আসি। কিন্তু পল্টু তো এগুলো ভালোই বাসে না। মানে তুমি ঠিক কি বলতে চাইছো রিমি? গোপাল বাবু কি মিথ্যে বলছেন? জানি না। কিন্তু আমায় তো সত্যিটা জানতেই হবে। কিন্তু তার আগে আমাকে এটা বলো তো, গোপাল বাবু কোথায় থাকেন? এখানেই, আমাদের বাড়ির মধ্যেই উনি থাকেন। ব্যাপার কি? এত রাতে গোপাল বাবুর ঘরে আবার কে ঢুকলো? এটা তো আমায় দেখতেই হবে। আপনাকে কে আমার ঘরে আসতে বলেছিল চন্দ্রনারায়ণ বাবু? আপনি জানেন না যে এই বাড়িতে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবু এসেছেন? সত্যপ্রকাশকে আবার কে ডেকে পাঠিয়েছে? কে আবার? রিমি, আপনার দাদার মেয়ে। সে যেই হোক না কেন, এই রহস্যটাকে কেউ উদ্ঘাটন করতে পারবে না। আপনি একটুও চিন্তা করবেন না গোপাল বাবু। আজকের রাতে আমি পল্টুকে এমন ভয় দেখাবো যাতে সে পুরো পাগল হয়ে যায়। ঠিক আছে, যা করার সাবধানে করবেন। পরিস্থিতি কিন্তু ভালো নয়। এই ব্যাপারে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না। পল্টু, আমার কাছে চলে এসো পল্টু। আমি তোমার বাবা বলছি। তুমি কি আমার কাছে আসবে না? এসো, এসো এখানে। না না, তুমি আমার বাবা নও। আমার বাবা তো এই পৃথিবীতে আর নেই। না পল্টু, আমি মারা যাইনি। আমি তো তোমার বাবা। চলো আমার সঙ্গে। আপনার খেলা শেষ হয়ে গেছে চন্দ্রনারায়ণ বাবু। এ কি, আপনি কে? ইনি হলেন তোমার আঙ্কেল চন্দ্রনারায়ণ বাবু পল্টু। আর ইনি তোমার বাবার রূপ নিয়ে তোমাকে ভয় দেখান। আপনি সমস্ত কথা খুলে বলুন সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ, আমি বলছি, শোনো। আসলে গোপাল বাবু চেয়েছিলেন যে পল্টু যেন একদম পাগল হয়ে যায়, যাতে তিনি সারা জীবনের জন্য এই রায়পুরের জমিদারিটাকে হাতে রেখে সুযোগ নিতে পারেন। সেই কারণে তিনি নারায়ণ বাবুর যমজ ভাই চন্দ্রনারায়ণ বাবুকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু চন্দ্রনারায়ণ বাবু এতদিন ধরে কোথায় ছিলেন? এবার তোমার এই প্রশ্নের উত্তর স্বয়ং গোপাল বাবুই দেবেন। কি আমি ভুল বলছি কিছু গোপাল বাবু? চালাকি করবার কিন্তু একদম চেষ্টা করবেন না আপনি। সত্যি কথা বলুন। চন্দ্রনারায়ণ বাবুকে ওনার দাদা চুরির দায়ে ওনাকে এই রায়পুর থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু ওনার দাদার মৃত্যুর পর উনি এখানে আবার ফিরে আসেন। আর সেই সুযোগে চন্দ্রনারায়ণ বাবুকে নারায়ণ বাবু সাজিয়ে পল্টুকে ভয় দেখানোর প্ল্যান তৈরি করেন, যাতে পল্টু ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়ে। আর আপনারা দুজনে মিলে তখন জমিদারিটা ভোগ করবেন। কিন্তু একটা কথা আপনারা ভুলে গিয়েছিলেন, অপরাধ কখনো লুকোনো যায় না। আর অপরাধী তো কোনো না কোনো দিন ঠিক শাস্তি পায়। ইন্সপেক্টর সাহেব, গোপাল বাবু আর চন্দ্রনারায়ণ বাবুকে গ্রেফতার করুন। হ্যাঁ সত্যপ্রকাশ বাবু।